আসিফ নজরুলকে বলা হচ্ছে রয়ের এজেন্ট। হতে পারেন তিনি রয়ের এজেন্ট তিনটি কারণে। প্রথম কারণ হলো যে আমাদের জুলাই আগস্ট যে বিপ্লবটি, এক নম্বরে আপনাকে একেবারে তামার পথে লিখে দিতে হবে যে এই বিপ্লবটি ম্যাটিকুলাসলি ডিজাইন, রিডিজাইন, performed and implemented by র। অর্থাৎ র এটা পরিকল্পনা করেছে, পরিচালনা করেছে, টাকা দিয়ে প্রযোজনা করেছে এবং বাস্তবায়ন করেছে। এইটা 100% আপনাকে বিশ্বাস করতে হবে, প্রমাণ থাকতে হবে, এবং যদি প্রমাণ থাকে তাহলে ডক্টর আসিফ নজরুল এবং তার যারা সঙ্গী সাথী রয়েছে আপনি তাদেরকে রয়ের এজেন্ট বলতে পারেন। এছাড়া কোনো অবস্থাতেই তিনি রয়ের এজেন্ট নন। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো, না ঠিক আছে, অটোমেটিক্যালি সেটা হয়ে গেছে। ধরুন একটা দুর্ঘটনাবশত, উত্তেজনার বশে একটা বিপ্লব হয়ে গেছে, কিন্তু বিপ্লবের এই পুরো প্রক্রিয়াটি হাইজ্যাক করেছে র। এখন বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সঙ্গে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, এবং এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এখন বিএনপি, জামাত সবাই জড়িত, পুরোটাই র পরিচালনা করছে। র যদি এটি পরিচালনা না করে, সেখানে আসিফ নজরুল সাহেব যে পদে আছেন, আইন মন্ত্রণালয়ের যে পদ এবং পদবিতে আছেন, তারা কোনো অবস্থাতেই রয়ের এজেন্ট দূরের কথা, ভারতের সঙ্গে কখনো কোনো কালে এই গত 120-30 দিনের মধ্যে তাদের ন্যূনতম দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম একটা যদি মানে যাকে বলা হয় একটা সামান্যতম ক্লু থাকে, এখন যে উত্তপ্ত বাংলাদেশ, 1 মিনিট ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা, তার চেয়ে মহামানব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা ধরুন তার চেয়ে মহামানব যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই চিন্তা করেন, এখনকার পরিস্থিতিতে রয়ের এজেন্ট হয়ে 1 মিনিট চেয়ারে বসার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারোরই নেই। যেখানে আপনি গিয়ে দেখেন এত বড় বড় শেখ হাসিনা পালিয়ে গেছেন, আর বড় বড় কর্মকর্তারা, 2 জন পুলিশের আইজি এখন জেলখানাতে, যে ছাত্রলীগ, যে যুবলীগ, মানে যাদের একটা সাধারণ ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে এই এখন যারা উপদেষ্টা রয়েছেন কিংবা সমন্বয়কদের ছাত্র নেতা ছিলেন, তারা 5ই আগস্টের আগে সামনে দাঁড়িয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির সামনে দাঁড়িয়ে সার্জিস বা অন্য কোনো নেতা কথা বলবেন, এইরকম দুঃসাহস তাদের ছিল না। কিন্তু দেখেন পরিস্থিতিটা এমন অবস্থা হয়ে গেছে, এখন উপদেষ্টা যারা আছেন, নাহিদ আলম আছেন, মাহফুজ আছেন, সার্জিস যারা বাইরে নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়ক, তাদের কথা বাদ, একজন সাধারণ আম জনতার সামনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিংবা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম, তারা এসে দাঁড়াবেন, এই অবস্থা বাংলাদেশে নেই। তো এখন এই আওয়ামী লীগের তো বাংলাদেশে রুট আছে, রুট থাকার পর আওয়ামী লীগের যদি সামর্থ্য না থাকে, র বাংলাদেশে কতটা নিন্দিত, সেই রয়ের আবার এজেন্ট মানে জ্বর শিকড় হয়ে এই সরকারের মধ্যে থাকা, ইট ইজ ইম্পসিবল। তো কাজী আপনাকে সিঙ্গেল আসিফ নজরুলকে টার্গেট করলে হবে না, টার্গেট করতে হবে যে পুরো বাংলাদেশটাই মূলত এই মুহূর্তে র চালাচ্ছে। এই গেল 2 কারণ। 3 নম্বর যে কারণ সেটা হলো যে আপনি বা আমি পাগল হয়ে যেতে পারি, উন্মাদ হয়ে যেতে পারি, অবোধ হয়ে যেতে পারি, নির্বোধ হয়ে যেতে পারি, বা র সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। র সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকতো এবং আপনি যদি যারা এজেন্ট নিয়োগ করে, মানে সিআইএ বলেন, র বলেন, মোসাদ বলেন, এদের সাথে 4 শ্রেণীর লোকে সাধারণত
যোগাযোগ হয়। প্রথমত হলো তারা লোভী এবং স্বার্থপর লোকদেরকে নিয়োগ করে। লোভী, স্বার্থপর এবং ভীরু, প্রচন্ড ভীরু। এখন দেখেন তো আসিফ নজরুল তার জীবনে কাপুরুষ এবং ভীরু ছিলেন, তার শত্রুরা বলতে পারে কিনা। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা তার রুম তছনছ করেছে, রুমে তালা মেরে দিয়েছে। ওই সময়টাতে আমি তাকে দেখেছি রাত্রি 9টা-10টার সময় সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একা একা ঘুরে বেরিয়েছে, সেই 2022-23 সনে। তো তিনি তার স্বাভাবিক সূত্র অনুযায়ী ভীরু এবং কাপুরুষদেরকে সাধারণত বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এরা কখনই কোনো ইন্টেলিজেন্ট, সাহসী, বুদ্ধিমান লোকদেরকে, ব্যক্তিত্ববান লোকদেরকে রিক্রুট করে না। এদিক থেকে আসিফ নজরুল পড়েন না। দ্বিতীয়ত হলো যে তারা খুব সেন্সিটিভ পর্যায়ে, ক্ষমতার খুব সেন্সিটিভ পর্যায়ে, উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে রিক্রুট করে না। যেমন আসিফ নজরুলের পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদেরকে কিনতে পারেন বা এদেরকে রয়্যাল এজেন্ট নিতে পারে, কিন্তু সরাসরি আসিফ নজরুলকে এইভাবে রিক্রুট করবে না, রিক্রুট করবে না। আচ্ছা, এই জিনিসটা আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এত পণ্ডিতি করেন, আপনি এটা জানলেন কি করে? এটা ছোট উদাহরণ দিই। আমি একটা জাতীয় দৈনিক পত্রিকার এরশাদ জমানাতে শিফট ইনচার্জ ছিলাম, মানে একটা পত্রিকার 2টো পৃষ্ঠার সম্পাদক ছিলাম। ওই সময়টাতে 88-89 সনে একটা পত্রিকার সেই শিফট ইনচার্জ যারা পত্রিকায় চাকরি করেন নিউজ বিভাগের, এটা খুব সাধারণ বিপদ ছিল না। আমি সেই পদে চাকরি করতাম। তখন বাংলাদেশের রয়ের চিফ ছিলেন, প্রধান ছিলেন মিস্টার ভূষণ। মিস্টার ভূষণ ছিলেন নরসীমা রাওয়ের, যাকে বলা হয় সেই ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে। তিনি বাংলাদেশে স্টেশন চিফ ছিলেন এবং এই যে ধানমন্ডির যে 2 নম্বর রোড, যেটা ইন্ডিয়ান কালচারাল সেন্টার এখন রয়েছে, তখন এটা ইন্ডিয়ান এম্বাসি ছিল, তখন তিনি সেখানে বসতেন নিচতলাতে। তো 80-র দশকে যারা বাংলাদেশের রাজনীতি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন শীর্ষ পর্যায়ে, তারা সবাই মোরলেস মিস্টার ভূষণকে ছিলেন। তা আমার সম্পাদক যিনি ছিলেন, তার সঙ্গে ভূষণের একটা ভালো বন্ধুত্ব ছিল এবং সেই সুবাদে মিস্টার ভূষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছিল সেই 80-র দশকে। সেই 80-র দশকে সেখান থেকে রয়্যাল স্টেশন চিফ সেই 80-র দশকে দেখার সুযোগ হয়েছে। সেখান থেকে আল্লাহ এখন যে পর্যায়ে আছি, দিনকে দিন তো খারাপ রাখেনি। তো কাজে এই জিনিসগুলো আপনারা অনেকে হয়তো ডিজিএফআই এর কথা বলেন। এখন ডিজিএফআই এর যারা চিফ ছিলেন বিভিন্ন সময়টা, আমি 2009 সালে এমপি হলাম, তাদেরকে তো ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। সেটা যাদের ভয়ে কাপড় চোপড় খুলে যায় মানুষের, তারা তো সেলুট দিয়েছে, ছাড়ও বলেছে। ওই জিনিসগুলো দেখেছি কাছের থেকে, তাদের রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলো দেখেছি। তো কাজেই এরা কখনো আসিফ নজরুলের মতো লোকদেরকে রিক্রুট করে না। এরা মানে যাদেরকে 500 টাকা দিয়ে কেনা যাবে, 5000 টাকা দিয়ে কেনা যাবে, যাদেরকে রাজপথে দাঁড় করিয়ে রাখা যাবে, যারা 2-4টা চর থাপ্পড় খেলেও মানে তারা এগুলো কিছু ডোন্ট মাইন্ড, এগুলো মনে করেন। আপনি মারবেন 10-12 বার করে মারবেন, সে ঘুরে ফিরে আবার গিয়ে সেখানে দাঁড়াবে। এরকম নির্লজ্জ বেহায়া টাইপের যারা লোকজন, ওদেরকে সাধারণত এই র বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে নিয়োগ দেয়। এখন এই যে আসিফ নজরুল এর মধ্যে পড়েন কিনা, এরপর আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কারা মূলত এই মানে আসিফ নজরুলের বিরুদ্ধে যে রয়্যাল এজেন্ট এটা প্রচার করছে। প্রথমত যে তার দ্বারা এই সময়টাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরাসরি তাকে কিছু করতে পারছে না। আমাদের সমাজে কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে পাগল লিয়ে দেওয়া হয়। একজন লোকের সাথে পারছে না, একজন পাগলকে সে আপনি 10 টাকা দিলেন, একটা ভদ্রলোক যাচ্ছে তার পাঞ্জাবিতে সেটা কালি মেরে দিল। অথবা দেখা গেল যে অনেক লোক সেই অনেক জায়গা থেকে পাগলা কুকুর ভাড়া করে নিয়ে আসছে, গ্রাম অঞ্চলে আপনি দেখেন। তো পাগলা কুকুর এই তাদের একটু ঘেউ ঘেউ করে, কিন্তু একটা ব্যাপার হলো যে ধরেন কোনো বড় চেয়ারম্যান সাহেব বা কোনো থানার ওসি, মন্ত্রী, এমপি বিশ্বাস করেন পাগলা কুকুর দিয়েও কখনোই কোনো দুর্বৃত্ত এদেরকে অপমান করতে পারেনি।
কেন জানি আপনি দেখবেন জীবনে যে কোনোদিন একটা ওসিকে পাগলা কুকুর কামড় দিয়েছে, সেনাবাহিনীর মেজরকে পাগলা কুকুর কামড় দিয়েছে, কোনো মন্ত্রী কুকুরের কামড় খেয়েছে। মানে পাগল কুকুর হইলেও তারা কিন্তু সম্মানিত এবং পাওয়ারফুল লোকদেরকে বুঝে। তো কাজেই এই যে ডক্টর আসিফ নজরুল, এদের মানে ওনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা তাকে যেভাবে তারা পেতে চেয়েছিল সেভাবে পাননি, তার কে দেওয়া কথা শোনাতে পারেননি, স্বার্থ সিদ্ধ করতে পারেননি, কিন্তু তার সাথে সরাসরি ফাইট করার মতো অবস্থা তাদের নেই, মুখোমুখি তর্ক করার অবস্থা নেই, তখন কি করলো? বদনাম রটিয়ে দাও, এ হলো রয়ের এজেন্ট। মানে এবং দ্বিতীয়ত হলো যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটাও মানে আসে মানুষের লালসা থেকে। আমি একটা লেখা লিখেছিলাম, সুন্দরী সুজানা, দুই বিরুদ্ধ এবং এক উকিল। এটা বাইবেলের একটি গল্প, গসপেল, দ্য চ্যাপ্টার অফ গসপেল, সুসানা, এই চ্যাপ্টার এখানে বলা আছে। তো সেটা নিয়ে মামলাও পর্যন্ত হয়ে গেছে। তো সেখানে যে জিনিসটা দেখা গেছে যে যখন আপনি কারো চরিত্র নিয়ে কথা বলবেন, প্রথমত যারা এই ধরনের কথা বলে তারা চরিত্রহীন মানুষ ছাড়া কখন অন্যের চরিত্র নিয়ে কথা বলে না। এবং এই কথার পেছনে একটা লোভ থাকে এবং একটা লালসা থাকে। আপনারা যারা লোভ এবং লালসা বুঝেন, তার সঙ্গে সঙ্গে একটা কাম থাকে, সেক্সুয়াল পারভার্সন থাকে। এই জিনিসগুলো থাকে যেখানে সে ব্যর্থ হয়ে, কামনা চরিতার্থ করতে ব্যর্থ হয়ে যখন সে বিক্ষুব্ধ হয়, তখনই সে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে যায়। তো ধরুন আসিফ নজরুলের মন্ত্রণালয়ে কোনো একটা বড় পদ আছে, এখন আপনি ওই পদটার প্রতি লালায়িত, আপনার জিহ্বা থেকে লোল পড়ে যাচ্ছে, কিন্তু আপনি এই জন্য বিভিন্নভাবে তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সেখানে আসিফ নজরুল সেই পদটাতে আপনাকে দেননি। সেখানে হয়তো যোগ্য কাউকে দিয়েছেন বা তিনি মনে করেননি এটা, এখন আপনি তাকে শায়েস্তা করতে চান। এবং আপনি যদি চরিত্রহীন হন, রাজাকার হন, আলবদর হন, আশামস হন, ধর্ষণকারী হন, আপনি যদি আরো নিম্নমানের মানুষ হন, রাজাকারের চেয়ে আর কি নিম্নমান থাকতে পারে? রাজাকারের চেয়ে আমি নিম্নমানের মানুষ দেখি না। তো এখন সেক্ষেত্রে কি হলো, যেহেতু এই যে ধর্ষণ করা, মন্দ কাজ করা, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, খারাপ কাজ করা, এগুলো আপনার চরিত্রের মধ্যে, ফলে আপনি অন্য একটা মানুষকে আপনার পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা তাকে এই রয়ের এজেন্ট মনে করছে। আরেকটা শ্রেণী আছে যারা মূলত সবসময় একটা আনহ্যাপি, অলওয়েজ আনহ্যাপি, অত্যাচারিত এবং ফ্রাস্ট্রেটেড, প্রথমত অসুখী, প্রচন্ড হতাশাগ্রস্ত, জীবনে আর কিছু হলো না, যেখানে যায় শুধু অপমান, লাঞ্ছনায় বঞ্চনা, ঘর নাই, সংসার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই। এই ধরনের মানুষগুলো অন্যের সুখ দেখতে পারে না, অন্যের সুখ দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল নিঃসন্দেহে তার ক্যাবিনেটের সবচেয়ে আকর্ষণীয় মানুষ। তো কোনো কারণ নেই সে কেন আকর্ষণীয় হলো, সে কেন এই কাজ করলো। তো কাজেই তাকে একটা ট্যাগ লাগাতে হবে, তাকে একটা কথা বলতে হবে, এবং সেই কথা এখন তাকে রয়ের এজেন্ট বা অন্য যে কোনো এজেন্ট বললে বা অন্য তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যদি একটু গীবত করা যায়, তাহলে ওই নিজের হতাশা থেকে বাঁচার জন্য তার একটা মরণপণ চেষ্টা।